এমপি আজিম হত্যা তদন্তে নতুন মোড়, হাড়গোড় উদ্ধারের দাবি সিআইডির। রাজধানীতে সহকর্মী হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল রিমান্ডে। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক ধাক্কা সামলানোর ব্যবস্থা নেই, দাবি জাসদের। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ হবে বললেন কাদের। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় নরেন্দ্র মোদীর শপথ। নিরাপত্তার চাদরে ঢাকা গোটা দিল্লি, যোগ দেবেন বিভিন্ন দেশের নেতারা। এবং টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণ রাত 8:30টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নিউ ইয়র্কে বাংলাদেশ দল। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যার তদন্তে নতুন মোড় পাওয়ার দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সিআইডি পুলিশ। কলকাতার বাগজোলা খালে তল্লাশি চালিয়ে মানবদেহের হাড়গোড় পাওয়ার পর এমন ধারণার কথা জানায় সংস্থাটি। তবে এগুলো এমপি আজিমের কিনা তা ফরেনসিক পরীক্ষায় জানা যাবে। গত শুক্রবার নেপালে গ্রেফতার এমপি আজিম হত্যার মূল অভিযুক্ত সিয়াম হোসেনকে জেরার পর বাগজোলা খালে তল্লাশিতে যায় সিআইডির বিশেষ তদন্ত দল। সেখানে একটি ঝোপের পাশ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। এর আগে কলকাতার নিউ টাউনে একটি ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে প্রায় 4 কেজি ওজনের নরমাংসের খোঁজ পান তদন্ত কর্মকর্তারা। রাজধানীর বাড়িধারায় সহকর্মীকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল কাউসারকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের উপকমিশনার খন্দকার মঈনুদ্দিন বলেছেন, অভিযুক্ত কনস্টেবল মানসিকভাবে বিপর্যস্ত ছিল। বাড়িধারা কূটনৈতিক পাড়ায় গতরাতের ওই ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন। মনিরুল ইসলামের রিপোর্ট। রাজধানীর বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মীর গুলিতে এক পুলিশ কনস্টেবল নিহত ও 2 জন আহত হয়েছেন। ঘটনা সিসিটিভি ফুটেজ এসেছে মোহনা টেলিভিশনের হাতে। ফুটেজে দেখা যায় রাত 12টার দিকে বাড়িধারার ফিলিস্তিনি দূতাবাসের প্রথম পুলিশ বক্সের বাইরে দাঁড়িয়েছিল কনস্টেবল মনিরুল। হঠাৎই পাশে থাকা সহকর্মী কাউসার লাথি দিয়ে ফুটপাত থেকে রাস্তায় ফেলে দেয়। এরপর এলোপাথারিভাবে কয়েক দফা গুলি করে কাউসার। প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা প্রহরী জানান, গুলির শব্দে এগিয়ে আসতে চাইলেও তাদের দিকে পিস্তল তাক করে ভয়ভীতি দেখাতে থাকেন কাউসার। এ সময় তার আচরণ অস্বাভাবিক ছিল। পরে দূতাবাসের নিরাপত্তা রক্ষীরা তাকে নিবৃত্ত করে। যখন আপনার লোকটারে মারছে তখন দেখাইলো যে আপনার ওই যে পাবলিকের একটু ভয়ভীতি দেখাইতে আছে, পাবলিকও দৌড় দেয়। ওই যে সাইডে পুলিশ টুলিশ আসিল, এরাও মনে করেন এইদিকে আসতে পারে নাই। ওই সময় আসছে মনে করেন অনেক পরে, কিন্তু লাস্ট পয়টা রয়েছে এখানে। পরে অ্যাম্বাসির লোক আইসা এইদিকে বৈশা রয়েছিল, অ্যাম্বাসির লোকে কথা বইলা পরে হেরে কেমনে দৌড়ে, এরপরে তাড়াতাড়ি পুলিশ আসছে। এ ঘটনায় ঘাতক কাউসারকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের উপকমিশনার খন্দকার মঈনুদ্দিন বলেন, অভিযুক্ত কনস্টেবল মানসিকভাবে বিপর্যস্ত ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা সাময়িক উত্তেজনার কারণে হয়তো এটি ঘটেছে, এর বাইরে আর খুব বেশি না। তার কারণ সে স্বাভাবিকভাবেই ডিউটি করতো এবং ডিউটি করছিল, এবং ডিউটির যে স্ট্যান্ডার্ড সেটিও সে যথাযথভাবে মেনটেন করতো। কাজে এটা তাৎক্ষণিক কোনো একটা প্রতিক্রিয়া হিসেবে এই ঘটনাটি ঘটতে পারে, যেটি আমাদের কাছে মনে হয়েছে। যদিও এটি খুব সুনিশ্চিত করে বলার জন্য আমাদের আরও কিছু একটু তদন্ত করে দেখতে হবে। এ ঘটনায় জাপানি দূতাবাসের ড্রাইভার সাজ্জাদ হোসেনের শরীরে 3টি গুলি লাগে। আহত হয়েছেন এক পথচারী। তারা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক ধাক্কা সামলানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাজেট পর্যালোচনা সভায় তিনি কথা বলেন। অন্যদিকে প্রস্তাবিত বাজেট আবাসন খাতের জন্য পুরোপুরি ব্যবসা বান্ধব নয় বলে মনে করেন রিহ্যাবের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আবাসন খাত নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নয়ন মুরাদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। প্রস্তাবিত বাজেট নিয়ে পর্যালোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এই সময় দলটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রস্তাবনা তুলে ধরেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে আনা। প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক উল্লেখ করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, এই বাজেটে অর্থনৈতিক ধাক্কা সামলানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি। অস্বাভাবিক সময়ে অর্থনীতিতে কিছু দুর্ঘটনা ঘটেছে,
বা ঘটে চলেছে, যার জন্য অর্থনীতি একটা ধাক্কার সম্মুখীন। লুটেরা চক্রের দৌরাত্বের কারণে মূল্যস্ফীতি নাগালের বাইরে চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বখরাতন্ত্র ওর উদ্ভাট ঘটেছে, লুটেরা চক্রের উদ্ভাট ঘটেছে, যারা বেপরোয়া, কোনো কিছু মানে না। এদিকে প্রস্তাবিত বাজেট আবাসন খাত বান্ধব নয় বলে দাবি করেছে রিহাব। রাজধানীর সিডাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় কমানোর দাবি জানান সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামান। প্রস্তাবিত বাজেটে নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, নিবন্ধন ব্যয়, স্বল্প মধ্যবিত্তদের নাগরিকদের জন্য হাউজিং লোন সম্পর্কে তেমন কোনো আলোচনা নেই। দেশের বৃহত্তর অর্থনীতির স্বার্থে জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা আবাসন খাতকে গতিশীল করার জন্য সরকারের যে ধরনের নীতি সহায়তা দরকার ছিল তা বাজেটে দৃশ্যমান নয়। এছাড়া নির্মাণ সামগ্রীর দাম কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধের কথা মাথায় রেখেই আগামী বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সংবাদ সম্মেলনে বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয় উল্লেখ করে তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। রিপোর্ট করেছেন রেজা খান। 23 জুন আওয়ামী লীগের 75তম জন্মজয়ন্তী সফল করতে যৌথ সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ, ঢাকা জেলা এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা এতে অংশ নেন। ঐতিহাসিক অনুষ্ঠান হিসেবে সফল করার জন্য পরে এক সংবাদ সম্মেলনে বাজেট ও কালো টাকা সাদা করা নিয়ে বিএনপির সমালোচনার জবাব দেন ওবায়দুল কাদের। কালো টাকা সাদা তো সাইদুর রহমানও করেছে, বেগম খালেদা জিয়াও করেছে। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। লুটপাট করে কেউ এখানে পার পেয়ে যেতে পারবে না। শেখ হাসিনা টোপ দিয়েছেন, রুই কাতলা ধরা পড়বেই উল্লেখ করে বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নয় বলে আবারও জানান তিনি। বেনজিররা, আজিজ সাহেবেরা, তারা দুর্নীতি করে কেউ ছাড় পাবেন না। তারা আওয়ামী লীগের লোক নয়। নেত্রী যেটা বলেছেন সেটা আমিও বলব। আঘাত দিয়েছি, রুই কাতলা ধরা পড়বে। পণ্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, বাজারের ধর্মই ওঠানামা করা, তবে দ্রুত নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি। ঠিক হয়ে যাবে, বাজার উঠানামা করে, ওঠানামা করাটাই বাজারের ধর্ম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকার দেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগও করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগকে জাতির জন্য বড় সমস্যা উল্লেখ করে দেশ রক্ষার আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। দল, এই দলকে দলের নামে কোনো জায়গাও দিতে চায় না। কোথায় নিয়ে গেছে এই সরকার? দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে। এটার এই যে খারাপ আর কিছু হতে পারে না। তারা সমস্ত সুন্দর অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে? গণতন্ত্রের কথা বলতে তাদের কোনো রাইট নেই। তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরমত সহ্য করতে পারে না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নতুন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। এদিন 30 মন্ত্রীরও শপথ নেওয়ার কথা রয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন বিদেশি সরকার প্রধান ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন। এদিকে সোনিয়া গান্ধীকে ফের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত করেছে কংগ্রেস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ভারতের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন বিজেপি প্রধান নরেন্দ্র মোদী। সন্ধ্যা 7:15টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে হবে শপথ অনুষ্ঠান।
মোদি শপথ নিলেও পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ হবে কয়েকদিন পর। তবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র সহ অন্তত 30 মন্ত্রী আজই শপথ নেবেন। শপথ পড়াবেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু সহ বেশ কয়েকজন বিদেশি সরকার প্রধান ইতোমধ্যেই দিল্লি পৌঁছেছেন। শপথ অনুষ্ঠান ঘিরে দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রাষ্ট্রপতি ভবনে আধা সামরিক বাহিনী সহ এনএসজি কমান্ডো, ড্রোন এবং স্নাইপার দিয়ে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এছাড়া বিশাল এলাকাকে ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন হিসেবে। এদিকে কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধীকে পুনর্নির্বাচিত করেছে কংগ্রেস। দলীয় সংসদ সদস্যদের সম্মতিক্রমে তিনি এ পদে আবারও নির্বাচিত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মহারণ রাতে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন, দুই দলের লড়াই দেখতে মুখিয়ে আছে কোটি কোটি দর্শক। আসরে পাকিস্তানের শুরু হয়েছে স্বাগতিক আমেরিকার কাছে হেরে, তাই কোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকে থাকতে আজ জয় ছাড়া কিছুই ভাবছে না বাবর আজম বাহিনী। তার উপর প্রতিপক্ষ সেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বিপরীতে প্রথম ম্যাচে জয় পাওয়া ভারতের লক্ষ্য একটাই, চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানো। টি-20তে এখন পর্যন্ত 12 বারের দেখায় ভারতের 9টির বিপরীতে পাকিস্তানের জয় 3টি। টি-20 বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ডে নেদারল্যান্ডসের পাশে নাম লেখালো উগান্ডা। প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা দেশটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অল আউট হয়েছে 39 রানে। ক্যারিবীয়দের জয় 134 রানে। আলাদা ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। কাজী পাপ্পুর ডেস্ক রিপোর্ট। 2014 সালের টি-20 বিশ্বকাপে চট্টগ্রাম স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে 39 রানে অল আউট হয় নেদারল্যান্ডস। এতদিন পর্যন্ত বিশ্বকাপে এটি ছিল সর্বনিম্ন স্কোর। এবার সে তালিকায় নাম লেখালো আফ্রিকার দেশ উগান্ডা। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি ক্যারিবীয়দের বিপক্ষে হেরেছে 134 রানে। দলের হয়ে সর্বোচ্চ 13 রানে অপরাজিত ছিলেন জুম্মা মিয়াগি। বাকিদের স্কোর এক অঙ্কের ঘরে। ক্যারিবীয়দের হয়ে 11 রান খরচে 5 উইকেট শিকার করেন আকিল হোসেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 173 রান করে ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ 44 রান করেন জনসন চার্লস। আর শেষ ওভারে 18 রান তোলা রাসেল 17 বল খেলে অপরাজিত থাকেন 30 রানে। অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে 4 উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া পেসারদের তোপে 9 উইকেটে 103 রানের মামুলি পুঁজি করে নেদারল্যান্ডস। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র 12 রানে 4 উইকেট হারালেও শেষ পর্যন্ত অঘটন ঘটতে দেননি ভাগ্যদেবী। ডেভিড মিলারের 59 রানের সুবাদে জয় তুলে নেয় প্রোটিয়ারা। হাতে তখনও 4-4টি উইকেট। এই নিয়ে টানা দ্বিতীয় জয়ে সুপার 8-এর পথে এগিয়ে গেল মার্করাম বাহিনী। আরেক ম্যাচে বর্তমান শিরোপাধারী ইংল্যান্ডকে 36 রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 201 রান করে অজিরা। সর্বোচ্চ 39 রান করেন ডেভিড ওয়ার্নার। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে 6 উইকেটে 165 রানে থেমে যায় ইংল্যান্ড। এই জয়ে অজিদের সুপার 8-এর পথ অনেকটা মসৃণ হলেও এক ড্র ও এক হারে ইংল্যান্ডের টিকে থাকা অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শৃঙ্খলা চর্চার অভাবে রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে বলে মন্তব্য করছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তার মতে ক্ষমতার নৈকট্যে সম্পদ অর্জনের অসুস্থ প্রতিযোগিতাই এর মূল কারণ। হলফনামায় প্রার্থীদের সম্পদের তথ্য পরখ না করায় নির্বাচন কমিশনকে দায়ী করেন ডক্টর ইফতেখার। এমআর আসাদের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দেয়া হলফনামা বিশ্লেষণ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদন প্রকাশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংস্থার নির্বাহী পরিচালক। প্রার্থীদের দেয়া সম্পদের তালিকা পরখ না করায় নির্বাচন কমিশনকে দোষ দেন তিনি। নির্বাচনী ব্যয় যেটা নির্ধারিত সীমা আছে জাতীয় নির্বাচনে এবং স্থানীয় নির্বাচনে,
সেটি লঙ্ঘিত হচ্ছে কিনা সেই বিষয়টি পরখ করার কিন্তু দায়িত্ব আছে তাদের, সেটিও তারা করেন না। ডক্টর ইফতেখার বলেন, নির্বাচনে উত্তাপ বাড়াতে দলীয় প্রার্থী না দিলেও অন্তর্কলহ ঢাকতে পারেনি আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা করেছেন, নিজেদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করেছেন এবং এটা করতে গিয়ে আবার অনেক সময় যেটা প্রকাশিত হয়েছে ক্ষমতার কেন্দ্রিক যে অন্তর্দ্বন্দ্ব, কোথাও কোথাও সহিংসতা। আদর্শ ও শৃঙ্খলার অভাবে অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে নেতাকর্মীরা ফ্রাঙ্কেস্টাইনে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দলীয় আদর্শ চেতনা বা জনস্বার্থের তুলনায় যে অবস্থানটা আমি নির্বাচনের মধ্যে পাবো সেটাকে অপব্যবহার করে আমার সম্পদ এবং আয় বাড়াবো, এটা হচ্ছে মূল উপাদান। স্থানীয় পর্যায়ে এমন এজেন্সিশিপ দিয়ে বা এরকম একচ্ছত্র আদি সুযোগ প্রদান করে যে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। উপজেলা নির্বাচনে দল হিসাবে না গেলেও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক। বিএনপির একটা বিভ্রান্তিমূলক অবস্থান ছিল, মানে দল হিসেবে না হলেও প্রার্থী হিসেবে দল ঘোষণা করেছে বর্জন, কিন্তু দলের অনেক সদস্যই অংশগ্রহণ করেছেন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ইচ্ছামতো ওষুধের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্মস্থলে চিকিৎসকরা ঠিকমতো দায়িত্ব পালন না করলে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন মন্ত্রী। জানান, জেলা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নত করার চেষ্টা করছে সরকার, যাতে মানুষকে ঢাকামুখী হতে না হয়। ঢাকার বাইরের চিকিৎসা ব্যবস্থাগুলোকে উন্নত করতে হবে। আমার উপজেলা ডিস্ট্রিক্ট হসপিটালে যদি আমি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি, তাহলে মানুষ ঢাকামুখী হবে না। আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে, এবং আমার কথা হচ্ছে যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি। সুখী দেশ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, এমন মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা এবং দায়রা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগের কর্মকর্তাদের ষোড়শ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের অবৈধ সম্পদের সন্ধানে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি করে অগাধ সম্পত্তির মালিক হন তাদের কিন্তু এখন স্বাধীন অ্যান্টি করাপশন কমিশন তদন্ত করে বিচারের আওতায় আনেন। তো সেই ক্ষেত্রে যারা দুর্নীতি করতে অভ্যস্ত তারা বিচারের আওতায় আসবেন, এরকম নিশ্চয়তা কিন্তু দেওয়া আছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এদিকে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% কোটা পুনর্বহালের আদেশ বাতিল দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 30 জুনের মধ্যে দাবি না মানলে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে প্রতিবাদ মিছিলের পর রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। আমরা চাই আদালত সেই পরিপত্র বাতিলের যে অর্ডার সেটাকে স্টে করুক, সেটাকে ফিরিয়ে নেক, এবং রাষ্ট্রপক্ষের কাছে আমরা বলবো যে তারা যাতে অ্যাপিলের ভিতরে যায়। যদি তারা অ্যাপিলে না যায়, প্রয়োজনে ছাত্র সমাজ এই দেশের সাধারণ সুশীল সমাজের প্রতিনিধি হয়ে আপিলের ভিতরে যাবে, এবং আমরা 30 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। এমপি আজিম হত্যা তদন্তে নতুন মোড়, হাড়গোড় উদ্ধারের দাবি সিআইডির। রাজধানীতে সহকর্মী হত্যার অভিযোগে পুলিশ কনস্টেবল রিমান্ডে। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক ধাক্কা সামলানোর ব্যবস্থা নেই, দাবি জাসদের। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ হবে বললেন কাদের। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় নরেন্দ্র মোদীর শপথ। নিরাপত্তার চাদরে ঢাকা গোটা দিল্লি, যোগ দেবেন বিভিন্ন দেশের নেতারা। এবং টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান মহারণ রাত 8:30টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নিউ ইয়র্কে বাংলাদেশ দল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়াও
সংবাদ এক নজরে দেখুন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।